দর্শক, আমি মাহফুজ মিশা আপনাকে আমন্ত্রণ করছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি অনুষ্ঠানে রাত 11টায় আমরা কথা বলি রাজনীতি এবং দেশের চলমান নানা ইস্যু নিয়ে। আপনারা জানেন যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে একটি ঐক্যমত কমিশন হয়েছে, বিশেষ করে যে 6টি কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনের প্রধানদের নিয়ে, সেই কমিশনের প্রথম বৈঠকে প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে সরকার যা করতে চায় সেটি মূলত রাজনৈতিক নেতৃত্বকে সঙ্গে নিয়েই করতে চায় এবং রাজনৈতিক নেতৃত্ব কে কি বলছেন না বলছেন, কারা কোনটি চাচ্ছেন না চাচ্ছেন সেগুলো ডকুমেন্টেড থাকবে, সেগুলো পাবলিক প্রপার্টি হবে, অর্থাৎ সাধারণ মানুষ আমরা যারা তারা দেখতে পাবো কোন দল কতটুকু সংস্কার চায় কতটুকু সংস্কার চায় না। ফলে নতুন করে আবার আলোচনায় সংস্কার, আবার আলোচনায় নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা সেখানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আবারও জানানো হয়েছে যে একটি জুলাই চার্টার হবে এবং সেই জুলাই চার্টারের উপর ভিত্তি করে চূড়ান্ত হবে নির্বাচনের ক্ষণ এবং সেই নির্বাচনের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা সেটি নিয়ে নানান বিতর্ক চলছে। আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি সংস্কার চাপিয়ে দেবে না সরকার। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি। ঢালি ভাই, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। প্রিন্স ভাই, আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাকে পরিচয় করে দেবো। আমি ঢালি ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকার যে সমস্ত সংস্কার প্রস্তাব, সংস্কার কমিশন যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে প্রত্যেকটা দলের কাছে সেগুলো যাচ্ছে, তারা সেখানে মতামত দিয়েছেন। উনি উদাহরণ হিসেবে বলছেন, ধরেন 100টা প্রস্তাব আছে, ধরেন বিএনপি বললো আমি 98টা মানি, 2টা মানি না, কথার কথা। ফলে এটা ডকুমেন্টেড থাকবে। আবার কোনো একটা দল যদি 2টা প্রস্তাব মানে 98টায় না মানে সেটিও থাকবে এবং তার ভিত্তিতে চূড়ান্ত মতামতের ভিত্তিতে যতটুকু সংস্কার করা সেটি হবে এবং এই সংস্কারটা কীভাবে হবে সেটি নিয়ে দলগুলোর একটা ঐক্যমত হবে, সেটিকেই বলা হচ্ছে জুলাই সনদ বা জুলাই চার্টার। এবং তার উপর ভিত্তি করে সেই সংস্কারে কতখানি সময় লাগবে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবে নির্বাচনটা কবে হবে। বিষয়টাকে কীভাবে দেখছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা প্রিন্সকে। তো আসলে বিএনপি এই কথাগুলো উনি যেই ভাষায় বলছে হয়তো এই ভাষায় না, আমরা রাজনৈতিক ভাষায় এই কথাগুলো কিন্তু বিএনপি প্রথম থেকে বলে আসছে যে আমরা সংস্কার একটা চলমান বিষয়, কতটুকু সংস্কার নির্বাচনের আগে প্রয়োজন এটা আমরা নির্ধারণ করি এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার যে প্রস্তাবটা এটা কিন্তু বিএনপি প্রথম থেকেই বলে আসছে। তো অনেকদিন পরে হলেও প্রধান উপদেষ্টা এটাকে অনুধাবন করেছেন। উনি অনুধাবন করেছেন যে না, আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, কারণ বিষয়টা কি, নির্বাচন কে করবে, সংস্কার কে করবে? সংস্কার তো ওনারা তো সারা জীবন ক্ষমতায় থাকবেন না, তাহলে যতটুকু সংস্কার হয় বাকি সংস্কার যারা ক্ষমতায় আসবে তাদেরকে করতে হবে, তারাই করবে। বিএনপি আসুক আর যেই আসুক তাদেরকে সংস্কার করতে হবে, কাজে তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু দীর্ঘদিন আমরা দেখছি এটা নিয়ে উপদেষ্টাদের ভিতরে বিভিন্ন রকমের মতদ্বৈততা ছিল। তারা কেউ বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন, কিন্তু বিএনপি প্রথম থেকে একটা লাইনে ছিল যে প্রয়োজনীয় সংস্কার একটা নির্বাচন করার জন্য। আর সংস্কার তো এটা একটা চলমান প্রক্রিয়া, যুগ যুগ ধরে এটা চলতে থাকবে। সেই এর আগে যে এতদিন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিলেন, আপনারা বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা কতখানি সংস্কার আসলে করেছেন? ব্যারোমিটার দিয়ে না মাপি, কিন্তু সংস্কার কিন্তু বিভিন্ন, যারাই যখন ক্ষমতায় আসছে বিভিন্ন ধরনের সংস্কার এসছে। আজকে এক সময় এখানে বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কিছুই ছিল না, এখন এতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার অভাব নেই, তারপরে সোশ্যাল মিডিয়া তো অভাব নেই। তো এগুলো তো আসলে পার্ট অফ দি
সংস্কার, এগুলি সংস্কার হইতে হইতে এই জায়গায় আসছে। অর্থনৈতিক সংস্কার হয়েছে, সামাজিক সংস্কার হয়েছে। হয়তো সেই সংস্কারগুলো পরিপূর্ণ নয়, হয়তো সেই সংস্কারগুলোর যুগের সাথে আরও প্রয়োজনীয় সংস্কার, পরিবর্ধন এগুলো দরকার। বিশেষ করে সংস্কার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এই কারণে গত 16 বছরে এই স্বৈরাচার, আমি তো আওয়ামী লীগকে স্বৈরাচার বলবো না, একটা ফেসিবাদ, একটা নিউ ক্লাসিক্যাল ফেসিবাদ, আওয়ামী লীগ নতুন একটা ফেসিবাদের জন্ম দিচ্ছে। এই ফেসিবাদ বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে মৌলিক স্তম্ভ, বাংলাদেশের যে মৌলিক চিন্তা, বাংলাদেশের সংবিধান, সব কিছুকে তছনছ করে দিয়ে গেছে। সব এমন জায়গা নাই যেই জায়গায় তারা হাত লাগায়নি। এই সংবিধানকেও তারা এমনভাবে, মানে তাদের ক্ষমতায় থাকার স্বার্থে এবং এই দেশে একটা মাফিয়া চক্রের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে লুটপাট করার জন্য তারা যা যা করা দরকার, বিচার বিভাগ, প্রশাসন, তারা সবই করেছে, ব্যাপকভাবে। এখন ওর থেকে উত্তরণ আমাদের প্রয়োজন। আমরা তো আর পিছনের দিকে, সমাজ তো পিছনের দিকে যায় না, সামনের দিকে যাবে। ওর থেকে উত্তরণ করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর, এগুলো যারা ক্ষমতায় আসছে তাদের প্রথম থেকে উচিত ছিল এই সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে একবার ফটো সেশন হয়েছে, আলোচনা হয়নি। একবার সমস্ত রাজনৈতিক দলকে ডাকছে ফটো সেশনের জন্য, আরেকবার একটা ভারতের সাথে এই টানপোড়েনের কারণে ডেকেছে, সমস্ত রাজনৈতিক দল সায় দিয়েছে। কিন্তু এই যে সংস্কার কিভাবে হবে, কতটুক হবে, কি হবে, এটা নিয়ে কিন্তু গত 6 মাস অতিক্রম হয়েছে। একটি শব্দও তারা করেনি, বরঞ্চ নতুন নতুন বিতর্ক তারা উঠায় যে এই নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আমরা সেটা নিয়ে আলাদা করে আলোচনা করব। একটা সেকেন্ডে শেষ করি। ওই যে একটা সরকারি একটা পরিসংখ্যান ব্যুরো আছে, যেটা শেখ হাসিনার সমস্ত মানে ভুল পরিসংখ্যান জনগণের সামনে যেটা উপস্থাপন করছে, সেটা একটা পরিসংখ্যান দিছে যে মানুষ 64% মানুষ। তো এই সমস্ত ভুয়া জিনিস নিয়ে আইসা বিতর্ক সৃষ্টি করে আমাদের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কিন্তু তারা নস্যাৎ করছে আমার মনে হয়। ধন্যবাদ ঢালিবা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ। রনি ভাই, আপনাকে স্বাগত, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা করছি সংস্কার সরকার চাপিয়ে দেবে না, প্রধান উপদেষ্টা সেই বক্তব্য নিয়ে। আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে আসতে চাই। তাহলে সংস্কার যদি চাপিয়ে না দেওয়া হয়, সংস্কার তো আসলে চাপিয়ে দেওয়া সম্ভবত যায়ও না, চাপিয়ে দেওয়া কোনো কিছুই তো টিকে না, তাহলে এই রাজনৈতিক দলগুলাই যদি সংস্কার করে, প্রফেসর ইউনূস বলছেন যে প্রথম পর্ব তার সরকারের শেষ 6 মাসে, দ্বিতীয় পর্ব শুরু হলো এবং এই দ্বিতীয় পর্বে মূলত এই সংস্কারের কার্যক্রমটা শুরু হবে। ফলে এর পরে সংস্কার, নির্বাচন নিয়ে আর কোনো প্রশ্ন কি আপনাদের মনে আছে, নাকি সরকারের নিয়ত এবং কার্যপদ্ধতি একেবারে টলটলে পরিষ্কার আপনাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি কংক্রিট ফর্মে যদি বলি, প্রথম কথা যে সংস্কার চাপিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্নটা কি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলে। মানে আমরা যদি ধরে নেন, আমি কিন্তু অফিসিয়াল নাও করি, কোনো না কোনোভাবে দেখবেন এটা একটা চলে। এটা আরও বড় দাগের আলোচনা, আমি ওর দিকে গেলাম না, এটা চলে। ইউনূস সাহেব বা যেটা বলতে চেয়েছেন, যেটা আমরা বুঝেছি, সেটা হচ্ছে যে সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছে, কতগুলো প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কারের এই মুহূর্তে কিছু প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যে কতটুকু গ্রহণ করবেন, সেই অর্থে রাজনৈতিক দলগুলো এবং আন্দোলনকারী অন্যান্য শক্তিরা যতটুকু ঐক্যমত্যে উনি গ্রহণ করবেন, এইটুকুই বলার হয়তো চেষ্টা করছেন। সুতরাং এখানে চাপায় দেওয়া না দেওয়া শব্দটাও আমি কারেক্ট বলি না, তবে কারেক্ট এই অর্থে বলতে পারি যে হয়তো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়নি এমন কিছু শুরু করবেন না। আমি পরের কথাটাই গুরুত্ব দিতে পারি, যদি এই কথার ডিফেক্টও ওই শব্দটা হয়, তাহলে ওনাকে ধন্যবাদ জানাই। যদি ঐক্যমতের ফর্মুলা কি, ধরেন সিপিবির এক ভোট, বিএনপির এক ভোট, রনি ভাইয়ের এক ভোট, এরকম। আমি আসছি পয়েন্টে আসি। এই যে কথাটা বললাম, ওনাকে ধন্যবাদ জানাতে চাই,
কিন্তু আমি এখানে বসে এই কথাটা বলি, আপনার এখানে সম্ভবত এর আগেও বলেছি, এই যে কথাটা, এটা নাথিং নিউ, অন্ততপক্ষে আমার কাছে তো না। আমি 5ই অক্টোবর দিন তারিখ ধরেই বলেছি বহু আগে। 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন ওনার সাথে আমরা দেখা করতে ওনার আমন্ত্রণে গেলাম, তখন আমরা লিখিত অনেক কথার মধ্যে বলেছিলাম যে আপনি সংবিধানের নিয়ে সংস্কার কমিটি করেছেন, এমন একজনকে দায়িত্ব দিলেন, তিনি তো সংবিধান পুনর্লিখন চাই, তো শুরুতেই তো বিতর্ক শুরু করলেন। এই কথার উত্তরে জনৈক তৎকালীন কি সহকারী সম্ভবত ছিলেন, তিনি রিয়াক্ট করতে চাইলেন, সাথে সাথে উনি জিনিসটা তুলে নিলেন নিজের কাছে, নিয়ে ঠিক এই কথাই বলছিলেন, বলেছেন না এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই, উনি ওনার কথা বলুক, আপনারা ওনাদের কথা বলেন, ঐক্যমত্য না হলে আমি এটা কোথাও গ্রহণ করব না। তো উনি 5ই অক্টোবর বলেছেন, তো 4 মাস 10 দিন পরে আমি নতুন কিছু দেখছি না, বরঞ্চ আমি দেখতে চাই যেটা বলছি বাস্তব কাজ। এখন আপনি বললেন ভোটের প্রশ্নটা, সেটা অন্য একটা জায়গায়, কিন্তু কোশ্চেনটা এটাকে খুবই ভ্যালিড এবং কারেক্ট মনে করি। সেটা হচ্ছে আপনি কতগুলো দেশের, এখন ধরেন দেশের স্বার্থেই তো সবই, যার যার বিবেচনা, স্বার্থ, ফলাফল সেটা অন্য আলোচনা, আপনি কতগুলো কাজ করতে চান, কিন্তু সেইটা এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আমি বলছি এটা এই সংস্কার ধরনের কাজ, সবটা ধরেন সংবিধানের কতগুলো কাজ, নির্বাচনের বড় বড় কাজ, আমি এইগুলো মিন করবেন, তাহলে ঐক্যমত্যটা যেটা নেই ওটা সরিয়ে রেখে এইটুক করাটাই দরকার। এই হচ্ছে মানে কি বলে মূল কাজের ব্যাপার। এখন যদি বলেন আপনি সব জায়গায় ঐক্যমত্য এবং এক ভোট, সেটা তো পারবেন না। যেমন উদাহরণ দিই, উনি যদি সৎভাবে কথা বলেন এবং কার্যক্রম আগাতে চান, কতগুলো জিনিস আমি এইখানে বসে দায়িত্ব নিয়ে বলছি রিজলভ ইজিলি করে ফেলানো সম্ভব। ধরুন কথার কথা, এই যে এখন একটা বড় আলোচনা আসছে নির্বাচন, আমি পরে ব্যাখ্যা দরকার হলে করব, সেটা হচ্ছে যে সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন। ধরুন গতকাল ডেকেছেন, এইসব ডাকা কি জন্যে, কি হয়, ওটার ফলাফল নিয়ে আমি আলোচনা তুললাম না। তো ওইখানে তো বডি ল্যাঙ্গুয়েজ কেন, ওরাল ল্যাঙ্গুয়েজে সবাই অধিকাংশ, মোর দেন অধিকাংশ আর কি, নট মানে 51 আর 49 না, বলেই তো দিয়েছে যে প্রথমে চাই জাতীয় সংসদ নির্বাচন। তাহলে আমাকে যদি বলেন এইটা নিয়ে তো আলোচনার দরকার, এটা আপনি শেষ করে দেন, তাহলে আমি দেখবো ওনার কথার কাজের সাথে মিলের প্রশ্নটা। উদাহরণ দিই, 72 এই সংবিধান নিয়ে পুনর্লিখন, ন্যাচারাল পুনর্লিখন তো কমিটিরই নাম না, সংস্কারের নাম। এখন ধরেন একটা বড় বিতর্ক, বাংলাদেশের নাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না অন্য নাম নিয়ে আসা হলো, মুক্তিযুদ্ধের চাল নীতির মধ্যে 3টাই বাদ দিয়ে অন্য কথা বলা হলো। তা আমরা তো বলেছি আমরা কমিউনিস্ট পার্টি বাম জোট এটা তো গ্রহণই করি না। তাহলে আপনি তো এই নিয়ে তো নতুন আর আলোচনার দরকার নেই, কারণ আমি ওনার পরের ফর্মুলায় যে যতটুকু ঐক্যমত্য না হয়, তাহলে নতুন করে এই আলোচনার দরকার কি? ধরুন আর একটা কথা উদাহরণ দিচ্ছি, মানে আমি অফ হ্যান্ড কয়েকটা উদাহরণ দিই। নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করে নির্বাচন করতে হবে, ওই ব্যাপারে আমাদের দিক থেকে কোনো ছাড় নেই, আমরা কিন্তু হুট করে নির্বাচন চাই না। কিন্তু এইটার জন্য আমি মনে করি 2-3 মাসও দরকার নেই, অল্প সময়, সেটা পরে আসি। তো ধরেন নির্বাচনের জন্য আমরা বহুদিন ধরে বলে আসছি সংখ্যানুপাতিক পদ্ধতি চাই। এখন আমরা তো এই আলোচনা করতে যেয়ে দেখলাম একটা বড় দল ভোটের বিবেচনায়, তো এখন আওয়ামী লীগ নাই, সুতরাং বড় দল তো বিএনপি ভোটের বিবেচনায়, এটাই তো সত্য। তো সেই বিএনপি তো সংখ্যানুপাত পদ্ধতি এখন তারা প্রয়োজন মনে করতেছে না, বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তো এইটার নতুন আলোচনার দরকার আছে এই মুহূর্তে। জি, পরিষ্কার, আমি বুঝতে পারছি। আমি বলি সরকারের এই কথাটাকে আমি সত্য ধরবো যদি ইনি এই কথা বলার পরে কতগুলো, কারণ আর 30 সেকেন্ড শুধু নেই, এই যে আলোচনাগুলো আছে, ধরেন সংবিধান সংস্কার অন্য, উনি বিভিন্ন একটা কাগজ কলমে নিজেরাই বসুক না, বসে দেখুক কোন দলের কোনটা আছে যেটা ঐক্যমত্য আছে, টিক চিহ্ন দিয়ে বলুক এইটুকু ঐক্যমত্য, এইটুকু গ্রহণ করলো, বাকিটা 19-20 থাকলে আলোচনা করবো, নাইলে করবো না, সেই জায়গায় যাক। বরঞ্চ আমি ওনার কাছ থেকে আর একটা কথা সুস্পষ্ট শুনতে চাই, এই যে বললাম কার্যকারী ভূমিকা নেই, যে এইগুলো নিয়ে আমি আলোচনা করবো না, যেটা বড় বড় দ্বিমত দেখতেছি, আর সংস্কারের নামে কালক্ষেপণ করব না, এইটা উনি জোরের সাথে বলুক, তাহলে হয়তো বা কিছুটা আমরা ওনার ব্যাপারে পজিটিভ চিন্তা করতে পারি। জি রনি ভাই, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে, এই বিতর্কটা শুরু করেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজকে আবার তিনি বলেছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ফলে আপনার কি মত, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আসলে কি সমস্যা? ধরেন গেল বন্যার অভিজ্ঞতার কথা সরকারের লোকজন বলে অগাস্টের সময়, ফলে ত্রাণ রিলিফ, মানুষের স্থানীয় সরকারের লোকজন যেহেতু মানুষকে চিনে, ফলে সেটাতে কি সংকট, নাকি শুধু জাতীয় নির্বাচনের দিকে এখন দ্রুততম সময়ে মনোনিবেশ করা উচিত সরকার? প্রথমত যেখানে একেবারে ফ্যাক্ট যদি আমি বলি, যে কিংস পার্টি গঠনের যে প্রক্রিয়া চলছে, সেটাকে যদি বাস্তবে রূপ দিতে হয়, তাহলে স্থানীয় সরকার নির্বাচন সরকারকে আগে করতেই হবে, এর কোনো বিকল্প নেই, এবং সেই কাজই তারা করার চেষ্টা করছে। এবং এখানে যদি সরকার
তারা যদি স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচন আগে দিতে না পারে, আপনি ধরে নিতে পারেন যে কিংস পার্টি সফল হবে না, এবং এখানে 100% বিএনপি সফল হবে, এবং বিএনপির দয়ার উপর করুণার উপর আগামী দিনে এই এখন যারা বড় বড় কথা বলছেন বা বিভিন্ন অনার সৃষ্টি তৈরি করছেন তাদেরকে নির্ভর করতে হবে, এবং এটা রাজনীতিতে খুবই ঝুঁকিপূর্ণ, এবং সরকার কোনো অবস্থাতেই সেই ঝুঁকির দিকে যেতে চাইবে না। ফলে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যা কিছু হচ্ছে কালক্ষেপণ হচ্ছে, যা কিছু বলা হচ্ছে ওর সঙ্গে হৃদয়ের মিল নেই, যা কিছু বলা হচ্ছে তার সঙ্গে মস্তিষ্কের মিল নেই, এবং যে বডি ল্যাঙ্গুয়েজগুলো আমরা লক্ষ্য করছি, আপনি ধরুন এই যে যারা গেলেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গেলেন, মূল ব্যাপার হলো একটা নিজের দলের মধ্যেই আমরা ঐক্যমত্য করতে পারি না। একটা ইউনিয়ন কমিটি, একটা ওয়ার্ড কমিটি রাজনৈতিক দল ঐক্যমত্য করতে পারি না। সেখানে বাংলাদেশের 100-150 রাজনৈতিক দলকে ঐক্যমত্য করবেন, তাও আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, পূর্বের চার যদি পশ্চিমে অস্ত যায়, এই কাজ কোনোদিন সম্ভব নয়। এইগুলো এক। 2 নম্বর হলো যে এই ধরনের আলাপ আলোচনা যখন ক্রাইসিস হয় কোনো একটা ব্যাপারে, ইফ ইউ আস্ক এনি হেল্প ফ্রম এনি বডি, সেগুলো সাধারণত রাউন্ড টেবিল আলোচনা হয়, গোল টেবিল আলোচনা হয়। ব্রিটিশ জামানাতে হয়েছে, পাকিস্তান জামানাতে হয়েছে, বঙ্গবন্ধুকে বের করে নিয়ে সেখানে গোল টেবিলে বসানো হয়েছে, কিন্তু এটা কিন্তু গোল টেবিল না। এখানে কিছু মানুষ তারা কর্তৃত্ববাদী নিয়ে একটা উঁচু মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপর তারা বসেছেন, এবং কিছু মানুষকে নিচে বসিয়ে রেখেছেন কিছু কথা বলার জন্য। এবং আরও অবাক করার ব্যাপার হলো যে যারা নিচে বসে আছেন তারা অতীতে মন্ত্রী ছিলেন, আগামীতে মন্ত্রী হবেন, এমনকি প্রধানমন্ত্রী হবেন, অথবা মন্ত্রী এমপি হবেন না কিন্তু তারা প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত। আর যারা মঞ্চে বসে আছেন তারা কখনোই মন্ত্রী ছিলেন না, রাজনীতি করেন না, এবং আগামীতে কোনোদিন মন্ত্রী এমপি হতেও পারবেন না, এবং একজন মন্ত্রী এমপির সামনে ঠিকমতো বসার মতো অবস্থা এখনও তাদের হয়নি। তারা বসে বসে মাইকে বক্তব্য দিচ্ছিলেন, আর বড় বড় রাজনীতিবিদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বক্তব্য পেশ করছিলেন। ভেরি ইনডিসেন্ট, খুবই খারাপ এই দৃষ্টান্ত। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে মন এবং মানসিকতা, এতেই বোঝা যায় যে আসলে এখানে মূলত কোনো ঐক্যমত্যের জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয়নি। তারা যাই করুক না কেন, এটার ফলাফল আলটিমেটলি আরও মতানৈক্য তৈরি করবে, বিভেদ এবং বিসংবাদ তৈরি করবে। আপনারা কালক্ষেপণ কেন বলছেন? ধরেন এই সরকারটা তো গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকারের মতো না, মানে এর পেছনে একটা বড় ধরনের আত্মত্যাগ, একটা দীর্ঘদিনের সংগ্রাম বিএনপি বা অন্য বিরোধী দলগুলোর যদি বলি, এবং এই ছাত্রদের যে সংগঠন তাদের বিশাল একটা ত্যাগও রয়েছে। ফলে আমরা তাদের 6 মাস তো অনেক সময়। আসলে এখানে একটা জাতির জন্য 6 মিনিট অনেক গুরুত্বপূর্ণ সময়, এমনকি 6 সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের কারণে দেখা গেছিল যে একটা জাতি যদি ভুল সিদ্ধান্ত নেয় কখনো কখনো 100 বছর পিছিয়ে যায়। এখানে মূল ব্যাপার হলো দেখতে হবে যে আপনি যক্ষ্মা রোগীর হিসাবে ডাক্তার কাছে চিকিৎসা করতে যাচ্ছেন, গিয়ে যদি আপনি দেখেন যে ডাক্তার হিমসেলফ সে বড় আপনার সাথে বড় যক্ষ্মার রোগী, এইরকম কফ পড়তেছে, রক্ত কফ পড়তেছে, আপনি তার কাছে চিকিৎসা করাবেন? কখনো করাবেন না। তো একই অবস্থা দেখা যাচ্ছে যে এই সরকার সংস্কার করবে অনেক ভালো ভালো, যেগুলো বিএনপি পারেনি, আওয়ামী লীগ পারেনি, জাতীয় পার্টি পারেনি, জিয়াউর রহমান পারেনি, বঙ্গবন্ধু পারেনি, এরকম বড় বড় তারা সংস্কার করে বাংলাদেশকে মিশিয়ে দেয়, মানে যাকে বলে একটা নতুন নবযুগের দিকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। কিন্তু ব্যাপার হলো আপনি সেই কাজটি করতে পারবেন কি না, তা তো গত 6 মাস আমরা দেখেছি। যেখানে নুন আনতে পান্তা ফুরায়, এখানে যদি সুইচ চাপ দেয় উল্টো দিকে গিয়ে কোনো বাতি জ্বলে না, কেউ কারো কথা শুনে না। তো যেখানে একটা সরকার তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে গতি আনতে পারছে না, কমান্ড আনতে পারছে না, কোনো একটা জায়গাতে না অর্থনৈতিক সেক্টর, না আইন শৃঙ্খলা, না সামাজিক স্বস্তিবোধ, কিংবা মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে যে বিশ্বাস থাকে, সম্ভ্রম থাকে, মর্যাদাবোধ থাকে, প্রায় প্রত্যেকটা জায়গাতে জাতীয় যে উৎপাদন, সেই উৎপাদনটা একেবারে মানে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো সেখানে সংস্কারটা এখন রীতিমতো বিরক্তিকর, গালাগালির বিষয় হয়ে গেছে। এগুলো শুনলে মেজাজ গরম হয়ে যায়। যে আমার মানে দেখা গেল যে বাবা মা যদি ভাত দিতে পেটে ভাত দিতে না পারে, নিরাপত্তা দিতে না পারে, আর যদি সে সকাল বিকেল যদি বলে যে বাবা না খেয়ে থাকো, কালকে তুমি বেহেশতে যাবা, তখন ওই মানে সন্তান সে যতই বাধ্য হোক না কেন সে পিতার অবাধ্য হয়ে যায়। এখন আমাদের এই মুহূর্তে যে জিনিসটা আছে, আমরা সংস্কার বলেন যা কিছু বলেন, এমনকি একটা স্থানীয় সরকার নির্বাচন হবে, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনে যাওয়া মানে একটা সুইসাইডাল এখানে একটা টেন্ডেন্সি। এর কারণ হলো একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন আমরা যারা করেছি, ভীষণ রকম একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হয়ে যায়। 2 পক্ষ নামদা নিয়ে নেমে যায়, পিস্তল নিয়ে নেমে যায়, মারামারিতে লাঠি সোঁটা নিয়ে হাজার হাজার মানুষ নেমে যায়। এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক, এই সরকার গত 6 মাসে অনেক বিষয়গুলো তারা প্রমাণ করেছে।
তারা কোনটা পারে না, কিন্তু সবচেয়ে যে জিনিসটা প্রমাণ করেছে সেটা হলো কোনো জিনিস তাদের সচিবালয়ের গেট নিয়ন্ত্রণ করতে পারে না। সচিবালয়ের গেট নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ছাত্রদের সহযোগিতা নিতে হয়, তাদেরকে সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করে রাখতে হয়। সে সুপ্রিম কোর্টে কোনোদিন ট্যাঙ্ক গেছে, আমার ওরা বলতে পারবে, ঢালি ভাইরে বলতে পারবে পাকিস্তান জামানাতে সুপ্রিম কোর্টে ট্যাঙ্ক গিয়ে দিচ্ছিল কিনা আমি জানি না। এখন গিয়ে দেখলাম সুপ্রিম কোর্টের চত্বরে হ্যাঁ এখন ট্যাঙ্ক পাহারা দিচ্ছে। ইজ ভেরি ইনডিসেন্ট, ভেরি ইনডিসেন্ট। আপনার নিশ্চয়ই মনে আছে যে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন ওবায়দুল কাদের, যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে লাখ লাখ হাজার হাজার মানুষ মারা যাবে, 10,000 মানুষ মারা যাবে। সরকার তো বলে সেরকম পরিস্থিতি হয়নি। প্রথমত এখানে সরকারের কাঙ্ক্ষিত বা প্রত্যাশার চেয়ে খারাপ কি হয়েছে পরিস্থিতি? প্রথমত হলো যে সরকার এটার জন্য কোনো ধন্যবাদও পেতে পারে না, অধন্যবাদও পেতে পারে না। এর জন্য যদি ধন্যবাদ দিতে হয় দেশের 18 কোটি মানুষকে দিতে হবে। 18 কোটি মানুষকে দিতে হবে, এর কারণ হলো এই 18 কোটি মানুষ বিজয়ী। যারা বিজয়ী হয় তাদের মধ্যে প্রতিহিংসা থাকে না, তারা সবাই রাস্তায় নেমে এসেছিল। এমনকি আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল, কারণ আওয়ামী লীগের সব মানুষ তো দুর্বৃত্ত না। আওয়ামী লীগের মধ্যে যে দুর্বৃত্ত শ্রেণী, তাদের অত্যাচারে আওয়ামী লীগের লোক মানে যাকে বলে বিতশ্রুত হয়ে গেছিলো, তারাও কিন্তু অনেকে রাস্তায় নেমে এসেছে। ফলে কি হলো, এই ঘটনার পরে তারা শুধুমাত্র সেই দুর্বৃত্তদের খুঁজছে, আওয়ামী লীগকে খুঁজেনি। যার জন্য যে স্বপ্রণোদিতভাবে একটা বিপ্লবের পরে স্বপ্রণোদিতভাবে যে যার স্থানের দায়িত্ব কর্তব্য বুঝে নিয়েছে, এবং ওই পরিবেশটা এই সরকারের জন্য খুবই খারাপ যে ওই পরিবেশটা সরকার কন্টিনিউ করতে পারেনি, রাখতে পারেনি। জি হ্যাঁ, ঢালি ভাই আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। প্রফেসর ইউনূস এটিও বলেছেন যে এই সংস্কার সম্পন্ন করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। উনি এর পিছনে দুইটা কারণ বলছেন। একটা হচ্ছে প্রফেসর ইউনূসই বলছেন ব্যর্থ হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে, বিদেশের অনেক পরাক্রমশালী দেশ তারা এই সংস্কার প্রক্রিয়ায় সমর্থন করতে চাই, পাশে থাকতে চাই, এবং গত 6 মাসে সরকার সব পক্ষের সমর্থন পেয়েছে। তাহলে যদি এই যে এত টাকা পয়সা আয়োজন করে যে সংস্কার কমিশন হলো, রনি ভাই যেটা বলছিলেন যে সংস্কার শব্দটা শুনলে এখন কিছু মানুষ বিরক্ত হয়, এটা আসলে আপনার কেন বিরক্ত হচ্ছেন? মানে একটা সঠিক নির্বাচন হলে তো আপনাদেরই ক্ষমতায় যাওয়ার কথা, মানে কোনো না কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় যাবে। তাহলে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটের কথা আপনারাও বলেন, অন্যরাও বলে, সেই স্পিরিটও কি ব্যর্থ হবে যেমন করে ব্যর্থ হয়েছিল মুক্তিযুদ্ধের স্পিরিট? সেই প্রশ্ন রেখে একটা বিরতিতে যাচ্ছে। দর্শক ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। সংস্কার সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, প্রফেসর ইউনূসের স্পষ্ট বক্তব্য গতকালকে রাজনীতিবিদদের তিনি বলেছেন। সেইখানে সেই সংস্কার নিয়ে ধরেন বিএনপি তো ওনারা দায়িত্ব নেওয়ার অনেক আগে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। তো খানিকটা সংস্কার যদি তারা করে যান, বরং অর্থনীতি যদি খানিকটা সংস্কার, আপনারা ক্ষমতা আসলে তো আপনাদের লাভ। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটু সংস্কার হয় তাহলে তো আপনাদের বরং লাভ। ধরেন আমার মনে আছে যে হাতির ঝিল তো 111 গভর্নমেন্টের সময় বাস্তবায়িত হলো। এটা রাজনৈতিক সরকারের জন্য করা অনেক কঠিন ছিল, কারণ এনআইডি হয়েছে। হ্যাঁ, ফলে এনআইডি হয়েছে। ফলে এই সংস্কারগুলো যখন এরকম একটু অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আপনারা আপনাদের সরকারও বলেন, তারা করতে যদি একটু বেশি সময় লাগে, আপনাদের এত আপত্তি কেন ঢালি ভাই? বেশি সময় মানে সময়ের ব্যাপারটা অলরেডি 6 মান্থ হ্যাজ গন। 6 মাসে আমরা কিন্তু সংস্কারের কোনো দেখিনি। সংস্কার কমিশনগুলো রিপোর্ট জমা দিল, কমিশন খালি হয়েছে। এরকম কমিশন হইতে থাকবো। আমাদের দেশে তো এই যে অনুসন্ধান কমিটি, অমুক কমিটি, এর কোনো শেষ নেই। তো এইটা কবে আলোচনায় আসবে? আজকে যেটা মানুষের সামনে যেটা সংস্কার, তো এটা চলমান প্রক্রিয়া। এই যে সংস্কার, রনি ভাই বলছে সংস্কারটা এখন মানুষ কি বলছিলেন, বিরক্তিকর। সংস্কার তো এটা চলমান প্রকৃতি। আপনি থাকেন, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকুক বা না থাকুক, সংস্কার কি বন্ধ হবে? এটা বন্ধ হবে না। এটা তার ইচ্ছা নিরপেক্ষ। ইচ্ছা নিরপেক্ষভাবে এই সমাজে সংস্কার চলছে। হ্যাঁ, এটার জন্য একটা দরকার, হ্যাঁ, হুইল দরকার। সেই হুইলটা একটা গভর্নমেন্ট। তো উনি সংস্কার করছে ব্যাপারটা তা না। ব্যাপারটা প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে এই সংস্কারগুলো চলবে। এবং বিএনপি কেন বলছে যে দেশের যে অবস্থা, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন চরম অবনতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনীতি সেই পুরানো কায়দাই চলছে, নতুন কিছু না। নতুন করে আবার ট্যারিফ টুরিফ দিয়ে আবার গরিব মানুষের উপরে ট্যাক্স ধার্য করছে। প্রত্যেক দিন এখানে কম বেশি আন্দোলন হচ্ছে, যৌক্তিক আর অযৌক্তিক।
হচ্ছে, একটা যে বিশৃঙ্খল অবস্থা, এগুলো তারা সামাল দিতে পারছে না। কারণ মানুষ এখন মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে, সরকার তাই বলেন, আগে সেটা পায়নি। সেটা তো মত প্রকাশ করার অবশ্যই সুযোগ পাওয়া দরকার, তবে যারা মত প্রকাশ করতে চান তাদেরও দেশের পরিবেশ পরিস্থিতি অবস্থান, সরকারের অবস্থান, এই সরকার একটা টেম্পোরারি সরকার, এই সরকারের পক্ষে সব কিছু করে যাওয়া সম্ভব নয়। সেজন্যই একটা নির্বাচিত সরকার দরকার। বিএনপি প্রথম থেকেই বলে আসতেছে এবং 31 দফা দিছে, কিন্তু বিএনপি অনেক আগে। তো এই 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 সংস্কারের, এটা রাষ্ট্র সংস্কার কি রাষ্ট্র মেরামতের, তো আপনি এখন সংস্কার ব্যর্থ হওয়ার, এটা উনি বলার কি আছে? সংস্কার কখনই ব্যর্থ হবে না, আগাই যায়। এই পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে 72-71 সাল থেকে এই পর্যন্ত সংস্কার আগাই গেছে। 2006-07 সালে যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা কি সফল হয়েছিল? একটা হলো ডেমোক্রেটিক গভর্নমেন্টের সংস্কার, আর একটা হলো ফ্যাসিজমের সংস্কার। ফ্যাসিজম সংস্কার করে তার ক্ষমতা টিকায় রাখার জন্য, আর একটা ডেমোক্রেটিক নির্বাচিত, সত্যিকারের নির্বাচিত গভর্নমেন্ট, তার সামনে থাকে জনগণ এবং দেশ। তারা জনগণ এবং দেশকে সামনে রেখে সংস্কারগুলো করে। তো কাজে আগে যারা সংস্কারের, যেমন ওই যে কিংস পার্টির কথা বলেছে, তারা ব্যর্থ হয়েছে। তারা ওই ধারণাটা যে ভুল ছিল, তাদের একটা নতুন ক্ষমতায় থেকে যে এখন যেটা করতেছে, এবং ডক্টর ইউনূস আমার মনে হয় এই জায়গায় গিয়ে তার নিরপেক্ষতাটা হারিয়েছে। যে ছাত্ররা একটা পার্টি করছে, ক্ষমতায় থেকে পার্টি করার, দে হ্যাভ এভরি রাইট অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন রিজন টু ফর্ম এ পার্টি। কী করবে, কিভাবে করবে। তো বাবা ওইখানে থাইকা কেন, আসো রিজাইন দিয়ে আসো। বলছেন পদত্যাগ করেই করবেন, পদত্যাগ করে করবে, কিন্তু কাজগুলো তো করছে পদত্যাগের আগেই। এই যে ভিত্তিপ্রস্তর থেকে আরম্ভ করে জেলায় জেলায় কমিটি করা, এগুলো তো ক্ষমতায় থেকে করতেছে, এগুলো তো ক্ষমতার বাইরে গিয়েও করতে পারতো। এবং ডক্টর ইউনূস সাহেব এটাকে অ্যাকনলেজ করলেন, সমর্থন করলেন যে হ্যাঁ আমি এটা সমর্থন করি। তো এইটাতে আমার মনে হয় উনি তার নিরপেক্ষতা হারিয়েছেন। এবং আজকে এই যে রাজনৈতিক দলগুলোকে উনি দেরিতে ডেকেছেন, এটা আরও আগেই প্রথম থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন ছিল। এখন অনেক সময় একটা হইলো রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত করার জন্য আলোচনা, না বিরোধ করার জন্য আলোচনা। আমার তো কেন জানি সন্দেহ হয় উনি রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের বিরোধ সৃষ্টি করার জন্য আলোচনা, কারণ আলোচনার কোনো এজেন্ডা নাই, কিচ্ছু নাই। আপনাদের জানি না, তাই কোনো ঠিকই বলছেন, আপনারা গেছিলেন, আপনাদের কি নিয়ে আলোচনা হবে কোনোদিন বলা হয়েছে? বলা হয় নাই। নির্বাচন নিয়েও একটা ধোঁয়াশায় উনি রাখছেন। দেয়ার ইজ এ পসিবিলিটি, হোয়াট ইজ দ্য, মানে ইংরাজি এই শব্দের অর্থটা কি? পসিবিলিটি, সম্ভাবনা আছে অথবা নাই, স্পষ্ট বলতে হবে যে 6 মাস অনেক সময়, এই 6 মাসের ভিতরে নির্বাচন করার সুযোগ ছিল, কিন্তু করছে না, তালবাহানা করছে, আগে স্থানীয় না পরে স্থানীয়। এই আরে বাবা, তুমি এখনই রাষ্ট্র চালাইতে পারতেছো না। জাতীয় ইলেকশন অনেক ছোট, স্থানীয় ইলেকশন অনেক বড় যোগ্য। তো এটা তো সারা দেশ কেউ সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ তারা তারা যারা এই কথা বলে আগে এটা, তাইলে তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চিন্তা করছে, নির্বাচন। প্রিন্স ভাই, আপনিও কি এরকম মনে করেন? বিশেষ করে জাতিসংঘের যে প্রতিবেদন আসলো ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের, সেখানে কিন্তু জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, বিভৎসটা একদম পরিষ্কার, এবং সেটার দায় দায়িত্ব কাদের সেটিও পরিষ্কার। এবং প্রফেসর ইউনূস বলছে যে এখন এইটার ফলে অপপ্রচারটা তার সরকারের বিরুদ্ধে খানিকটা কমেছে। এখন ধরেন এই এতগুলা রক্তের দাগ এখনো শুকায়নি, সেইখানে দাঁড়িয়ে থেকে যেভাবে ঢালি ভাই নির্বাচনের কথা বলছেন, সরকারের নিয়ন্ত্রণে নাই বলছেন, সেই ঘটনাগুলো কি আসলে সঠিক, নাকি একটা সত্যি সত্যি জুলাই সনদ যেটা তৈরির কথা প্রধান উপদেষ্টা আপনাদেরকেও বলেছেন গতকালকে, যে এই ডিক্লারেশনগুলো সেই সনদ, এবং এই সনদ তৈরি করে তারপরে রূপরেখা করে তারপরে নির্বাচনের দিকে যাওয়াটা ভালো হবে? না, আমার মনে হয় অনেকগুলো আলোচনা তো, আবার সময় কম, সবটা বলা কঠিন। প্রথমত এই যে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যেটা বলছেন, জাতিসংঘ রিপোর্টে তো আরও অনেক কথা আছে। এই 5ই আগস্টের পরে যেসব হত্যাকাণ্ড, তার সংখ্যা উল্লেখ সহ আছে।
দায় মুক্তি দেওয়ার বিরোধিতার কথা বলা আছে। এখানে অন্য অন্য জায়গায় আপনার সাংবাদিক সহ অন্য জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে সে কথাও বলার বিষয় আছে। সুতরাং সরকারকে অবশ্যই জুলাইয়ের যে হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানের আগে সেটা তো একটা বিশেষ গুরুত্ব পাবে, কিন্তু তারপরে সরকার আরও যে দায়িত্ব পালন করতে পারছে না, তার যে দায়িত্ব পালন করা দরকার সেইটাকে চোখে আঙ্গুল দিয়ে যেটা দেখিয়েছে পুরো দায়িত্বই পালন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর অপপ্রচারে যেটা বলছেন ওইটাকে আমার বিবেচনায় এটা প্রাধান্য দেওয়ার এই অর্থে ব্যাপার নেই, কারণ আমার কাছে ফ্যাক্ট ফাইন্ডিংস যা আছে তার ভিত্তিতে আমি কার্যক্রম শুরু করব। উদাহরণ দিই, আপনাদের এইখানে বা শুরুতে আমরা বলেছিলাম যে কোর্টে বিচার করছেন, এটা ৭১-এর ঘাতকদের বিচারের জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিলাম। আমাদের বাম জোট কমিউনিস্ট পার্টি দিক থেকে দাবি ছিল এত বড় হত্যাকাণ্ড বিশেষ ট্রাইব্যুনালে বিচার দ্রুততার সাথে সম্পন্ন করেন, করলেন না। আমরা এখানেই ওই সময় বলেছিলাম, এটা আমরা কিন্তু 2 দিন পরে বলি নাই, জাতিসংঘ বলছে এখন যে এইখানে আপনি চিফ প্রসিকিউটর যাকে নিয়োগ করলেন বিতর্কিত, অন্যদের ছিল, তো দেখবেন এগুলো তো দেখতে বলেছে। প্রসঙ্গ করে আমি বলছি, আপনি কথা যেহেতু মূল কথা যেহেতু জুলাই যে হত্যাকাণ্ডের কথা বলছেন, ওইটা বিচার করার জন্যে প্রথম দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে এবং স্বচ্ছতার জায়গা ছিল সেইটা তো ঠিকমতো হয় নাই। মামলার নামে যেভাবে গণমামলা হয়েছে, সুতরাং এই জায়গাগুলো আছে। সুতরাং আপনাকে দেখতে হবে যে আপনি এই যে কথাগুলো আমি এই হত্যাকাণ্ড নিয়ে বলছি পারফেক্টলি আপনি স্বচ্ছতাতে করতে পারছেন কিনা সেইটা বিবেচনা করার দরকার বলে আমরা মনে করি। আর যেটা বলছেন এই যে কালক্ষেপণ পণ্য, এই যে টোটাল আলোচনাই তো আমি তো সংকটপূর্ণ দেখছি। আমি তো একটু আগে আপনাকে দিন তারিখ ধরে বললাম এই 6 মাসে, এবং আমরা কিন্তু প্রথম দিন বলেছিলাম যে সংস্কার কমিটি এটাকে অগ্রগতি বলছেন, তো হ্যাঁ ওনারা হয়তো কষ্ট করে কাজ করেছেন, আমি জানি না বিনা পয়সায় করেছেন কিনা, প্রথম কথা। কিন্তু এই কাজ কোনো দরকার ছিল না। আমরা প্রথম দিনই বলেছি যে প্রথম কাজ নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করে আগান, এবং তার জন্য যদি অন্য কোথাও হাত দিতে হয় আপনি দেন। এবং এইটার জন্যে এই যে রিপোর্ট দেওয়ার আগে যদি এই কমিশনকে বলতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কতটুকু ঐক্যমত্য আছে সেইটা একদিকে রেখে কিভাবে করা যায় দেন, যথেষ্ট সময় ছিল। এখনও তো আমাদের দিক থেকে মনে করি 15 দিন সময় দেওয়াটাই যথেষ্ট। ডক্টর বদিউল আলম মজুমদারকে আমরা যেহেতু আগে কাজ করেছি, উনি যদি সিনসিয়ারলি করেন, কারণ এটা কথাটা আমাকে বলতে হচ্ছে যদিও উনি নাই, ওনার উপস্থিতিতে আমি অনেক জায়গায় বলেছি, আমি মনে করি সেইটা বললে 15 দিন ইজ এনাফ টাইম সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কিন্তু এইখানে যেভাবে জিনিসটাকে এত ছড়িয়ে ফেলানো হচ্ছে তাতে এটা খুবই সত্য কথা যে দেশে মানুষের জীবনে কোনো স্বস্তি বলে নাই, মানুষ মর্যাদাহীন ছিল বলে গণ অভ্যুত্থানের একটা জায়গায় ছিল, ভয়ের রাজত্বের মধ্যে ছিল। এখন কিন্তু মানুষের মর্যাদা নাই, নানাভাবে ভয়টা আছে। আপনি এত বলছেন এই যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন, আপনি কেন এই কি বলে মহিলা সমিতি মিলনায়তনে নাট্য কেন বন্ধ হয়ে গেল? উপদেষ্টা বলছে এটা সরকারের সিদ্ধান্ত না। হলো তাহলে আপনি সরকারটা করছেন কি? তাহলে তো সরকার বলে কোনো জিনিস নাই। তাহলে সরকার বলে আছে কেউ মনে করো, অনেকে তো মনে করো সরকার নামে কিছু নাই। তা আপনি এই কাজগুলো করবেন কিভাবে? আপনি বসন্ত উৎসব অনেক জায়গায় বন্ধ করেছেন, উত্তরায় করেছেন, এসে দেখলাম চট্টগ্রামে আপনি এটা করেছেন, নারী ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছেন। কেউ এসে ওই যে এখানে অলরেডি আলোচনা আসছে, আপনি নিজে হ্যাঁ আগুন লাগাই তো দিচ্ছেন, আপনি বুলডোজার এর কি পকেটে করে নিয়ে বুলডোজার চলে? আপনি একটা বিবৃতি দিচ্ছেন কিন্তু আগুন জ্বলছে, লুটপাট চলছে। তাহলে সরকার আছে এটা মনে হয়? আপনি কেউ যে একজন আসামি, একটা দল করলেই কি সে আসামি হবে? আপনি সেইখানে যে আপনি তথাকথিত মব তৈরি করে আপনি পুলিশের হাতে দিচ্ছেন, পুলিশ যেন এটা মানে নেই, আমাদের সেনাবাহিনী যাচ্ছে তাকে কি ভুয়া বলছে, সে চলে যাচ্ছে। তার মানে আপনি একটা সরকার মিনিমাম এইটা যে দেখাতে পারছেন না, আপনি মানুষ আপনার কাছ থেকে কীভাবে আশা করবে যে 2-1টা ভালো কাজ হলে আপনি শুরু করবেন? অলরেডি 6 মাস চলে যাওয়ার পরে যেটা হয়েছে এই কথা আমি এর আগে বলেছি বলে আবার রিপিট করি, উনি যদি আরও কালক্ষেপণ করেন তাতে একটা ভালো নির্বাচন করা ওনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। রনি ভাই, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্পষ্ট করেছেন যে জুলাই সনদের উপর নির্ভর করছে নির্বাচন। জুলাই সবাই মিলে এই ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ হবে, সেখানে সম্ভবত সব রাজনৈতিক দলগুলো সিগনেচার করে একটা সনদের মতো থাকবে, এবং ওইটার বিষয়ে যদি তার একমত হন যে এটা কতদিন লাগবে তারপরে। যদিও ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এটা কি খানিকটা কোনো দ্বন্দ্ব দেখেন কথাবার্তায়? হ্যাঁ, কথাবার্তায় দ্বন্দ্ব দেখি। প্রথমত এখানে প্রেস সচিব যিনি রয়েছেন উনি তো মূলত সরকারের মুখপাত্র হিসেবে এখন কথা বলছেন। অতীতে আমরা সরকারের বা প্রধান উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, কিন্তু অ্যাজ এ হোল তার অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে যে হোল গভর্নমেন্টের তিনি মুখ্য কথক, মুখপাত্র।
এর আগে অনেকে কথাবার্তা বলতেন, নাসিব নজরুল সাহেব বলতেন, বা অন্য উপদেষ্টারা বলতেন, হ্যাঁ বলতেন, বা অন্যান্য উপদেষ্টারা ব্রিগেডিয়ার সাখর সাহেব বলতেন, সবার মুখে তালা লেগে গেছে, অটোমেটিক তালা লেগে গেছে। এখন এই ভদ্রলোক কথাবার্তা বলছেন, ফলে তার কথা মানে সিঙ্গুলার নাম্বার নয়, তার কথা যে কম্বাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেটের কথা, বাস্তবতা। তো এখানে আপনি যখন কথাবার্তা বলছিলেন, আমি তখন চার্টার নিয়ে ভাবছিলাম যে প্রথমত আমরা যারা আইনের ছাত্র, রাজনীতির ছাত্র, আমাদেরকে মানে 6 মাস 7 মাস শুধুমাত্র ম্যাগনা কার্টার উপর পড়াশোনা করতে হয়েছে। কেন ম্যাগনা কার্টা বিখ্যাত, কেন হলো, প্রেক্ষাপট হলো, পরিস্থিতি হলো, এর জন্য সোশ্যাল কাস্টম কি দায়ী, যুদ্ধ কি দায়ী, মানুষের আশাকাঙ্ক্ষা দায়ী, অর্থাৎ একটা যে চার্টার হয়। কিংবা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস, যেটা আমরা খুব নাম করা সেই চার্টার, বা আমেরিকান স্বাধীনতার ঘোষণাপত্র, বা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এই যে স্বাধীনতার ঘোষণাপত্রগুলো রচিত হয়েছে, এর পেছনের হিস্ট্রিটা কি, ইতিহাস কি, কারা এটা করতে পারে। এখন এখানে একটা জিনিস চিন্তা করুন যে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের প্রেক্ষাপট, পরিস্থিতি এবং যারা ঘোষণা করেছে তারা, প্লেস এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যারা এই ঘোষণাপত্র দিবেন, তারা কি কখনো কেউ বিপ্লবে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছিলেন? ওই অন্য কেউ ছিলেন না। আচ্ছা, এরপরে মাহফুজ তো ছিলেন। কোনটা? আমাদের 3 জন যে ছাত্র উপদেষ্টা তারা তো ছিলেন। তারা 3 জন ছিলেন, কিন্তু এত সংখ্যাগরিষ্ঠ এবং তারা এত তরুণ, মানে তারা শুধুমাত্র আবেগ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, রক্ত দিয়ে আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু যখন আপনি একটা ঘোষণাপত্র তৈরি করবেন, আপনার 18 কোটি মানুষের আশাকাঙ্ক্ষা তার মধ্যে থাকতে হবে। দ্যাটস ওয়াই ইউ নিড প্রফেশনালিজম। আপনার দক্ষতা দরকার, অভিজ্ঞতা দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম এটার সঙ্গে একটা লিগ্যাল কনসেপশন দরকার। সেই লিগ্যাল কনসেপশনটা সংবিধানের সাথে হবে, ইতিহাসের সাথে হবে, ঐতিহ্যের সঙ্গে হবে, এবং এই যে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের স্পিরিট যেটা রয়েছে সেটার সঙ্গে হবে। এই যে একটা কোঅপশন করা, একটা সংবিধান রচনা যদি এত সহজ হতো, পাকিস্তান এত বছর সময় নিয়ে তারা কেন একটা সংবিধান রচনা করলো? আমাদের এই সংবিধান এত চেষ্টা করে আমরা কাটাছেটা করছি, সবাই ফেলে দেওয়ার চেষ্টা করছে, কয়েকবার মাশাআল্লাহ হলো, আমরা সেগুলো স্থগিত করছি, আবার ঘুরে ফিরে কেন সেই সংবিধান আমরা ফেরত যাচ্ছি? মূল ব্যাপার হলো এই সংবিধান গ্রহণ করা, রচনা করা, এটা সাধারণ একটা প্রক্রিয়া না, এর সঙ্গে একটা জাতির জন্মের ইতিহাস জড়িত। তো কাজেই এই বিষয়গুলোর সঙ্গে একটার সঙ্গে আর একটার সামঞ্জস্য রেখে কোঅপশন করার মতো যে ম্যান পাওয়ার দরকার, যে বিষয়গুলো দরকার, সেই প্রেক্ষাপটটা আসলে জুলাই আগস্টে হয়নি। এটা আমার দৃষ্টিতে একটা গণ অভ্যুত্থান। এটাকে যদি কেউ বলে বিপ্লব, কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা, আই ডু নট বিলিভ, আই ডু নট অ্যাগ্রি। একটা গণ অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থানের ফলে একটা দেশের যে রাজনৈতিক বিবর্তন ঘটে, রাজনৈতিক পরিবর্তন ঘটে, এবং যে নিত্য নতুন সিদ্ধান্তগুলো হয়, সেই সিদ্ধান্ত থেকে অনেক অনেক দূরে গিয়ে, অগ্রগামী হয়ে কিংবা ক্ষেত্র বিশেষতে পশ্চাৎপদ হয়ে এই সরকার যা কিছু করছে সেটা হলো লেজে গোবরে একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে। এই লেজে গোবরে তৈরি করার ফলে কি হচ্ছে, আপনি ধরুন একজন মন্ত্রী বা একজন রাষ্ট্রপতি বা একজন এমপি বা একজন সচিব বা পুলিশের একজন আইজি, মিলিটারির একজন জেনারেল, প্রতিটা পদ পদবীর সঙ্গে কিন্তু একটা সম্মান জড়িত, একটা মর্যাদা জড়িত, একটা সম্ভ্রম জড়িত, এখানে একটা ভয় থাকে, একটা আতঙ্ক থাকে, একটা মান্যতা থাকে, একটা গণ্যতা থাকে। কিন্তু ওনারা এমন একটা অবস্থায় চলে গেছেন, ওনাদেরকে দেখলে মনেই হয় না যে তারা আমাদের নেতা, মনেই হয় না যে তারা আমাদের গার্ডিয়ান, মনেই হয় না তারা আমাদের কাস্টোডিয়ান। মানে এটা কি ইমেজ ক্রাইসিস আপনি বলছেন? অ্যাজ এ হোল, মানে কী জন্য হতে পারে জানি না, মানে এদের কাউকে দেখলে, এই যে ধরেন একটা সংস্কার কমিটি করেছে, আপনি অনেকে লজ্জায়, উনি ভদ্রলোক মানুষ বলে নাই, কিন্তু বাস্তবতা হলো যে সংস্কার কমিটি যে কটা করেছে, একটা কমিটি আমাদের কারোর পছন্দ হয়নি। এই মানুষদেরকে পছন্দ হয় নাই, এদের কার্যক্রম, কথাবার্তা কোনো কিছুই পছন্দ হয়নি। ফলে এই যে তারা এখন যা কিছু বলতেছে, যত আশ্বাস বাণী দেখাচ্ছে, এবং এখন বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওই ডিসি সাহেবদের সাথে একটা বৈঠক করেছেন, এবং হি ওয়াজ ভেরি নাইস। এত মানে ডিসিদের সাথে সে কথাবার্তা বলছিল, বিকজ তার সামনে তার ছোট ভাইরা বা সন্তান সম ডিসিরা বসে আছে, তাদেরকে তুমি তুমি করে বলে সে মনের আনন্দে, তার হি যে বেসিক্যালি প্রমোটার, সে একজন মানে খুব সুন্দর করে যাকে বলে মোটিভেশনাল স্পিচ দিতে পারেন, টিচার। ফলে তার সমস্ত যোগ্যতা ওখানে কিন্তু আমরা দেখতে পেরেছি, হি কুড স্পিক ভেরি নাইসলি উইথ দ্য ডিসি। কিন্তু আপনি যখন দেখবেন যে মানে যখন রাজনীতিবিদদের সাথে কথা বলতেছিলেন, পুরো সময়টা তিনি স্তব্ধ ছিলেন। তার মুখের যে অঙ্গভঙ্গি, তার মুখের যে মাসেল একেবারে সব শুকিয়ে হয়ে যাচ্ছিল, এবং তিনি যখন কথাবার্তা বলছিলেন, আসে না যে
তার কণ্ঠস্বরের সঙ্গে তার চোখ মিলছিল না, তার চোখের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু মিলছে না। হি ওয়াজ ভেরি আনহ্যাপি। ওটা দেখলেই বোঝা যায়, তিনি শত চেষ্টা করেও লুকাতে পারবেন না। এখন মূলত এই যে স্টেক হোল্ডার যারা বললেন, দ্য পলিটিশিয়ান, আপনি পলিটিশিয়ানদেরকে যতই খারাপ বলেন, যা কিছু করেন না কেন, এখানে পলিটিশিয়ানদের জন্য যদি আপনি কিছু করতে হয় তাহলে আপনাকে আগে এই রাজনীতিটা জানতে হবে। আপনি খুব রকেট সায়েন্সের মাস্টার, ইকোনমিক্সের সারা ওয়ার্ল্ডের রিনাউন্ড প্রফেসর, ডাজ নট ম্যাটার, কিন্তু এই রাজনীতিতে আসতে হলে আপনাকে যদি এখানে মাস্টারি করতে হয় তাহলে আপনাকে আব্রাহাম লিঙ্কন হতে হবে, এর বাইরে আপনি অন্য কিছু করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখানে যারা আসছেন তাদের সবারই অনেক ক্ষেত্রে অনেক যোগ্যতা আছে, কেউ ভালো শিক্ষক, কেউ ভালো অর্থনীতিবিদ, কেউ ভালো আমলা, কিন্তু তাদের রাজনীতির ব্যাপারে বা বিষয়ে ন্যূনতম কোনো ট্র্যাক রেকর্ড নেই, একদম ট্র্যাক রেকর্ড নেই। ফলে কি হচ্ছে, এখন আমি হলাম স্টেক হোল্ডার মানে পলিটিশিয়ান, আমার সঙ্গে তাদের যে যোগসূত্রটা হচ্ছে না, এখানে হোমোজিনিয়াসনেস আছে না, দুটো জিনিসের মধ্যে আপনি কন্ট্রাডিক্ট করেন, আপনি তো আঠা দিয়ে লাগাতে পারবেন না। তো যার জন্য যা হবার তাই হচ্ছে। এখানে আমরা যারা রাজনীতিবিদ আমরা সবাই খুব হতাশ, এবং সকলের মধ্যে কিন্তু অ্যাঙ্গার। এবং আপনি দেখবেন যে প্রতিটি বৈঠকের পরে যেটা হচ্ছে, এইবার বৈঠকের পরে দেখলাম পুরো সব কিছু এলোমেলো হয়ে গেছে। যেমন দেখুন, আগে কিছু মানুষ যারা বিএনপির পক্ষে কথা বলতো, কিছু লোক জামাতের পক্ষে কথা বলতো, এখন তো দুটো ভাগ হয়ে গেছে প্র্যাকটিক্যালি, এক গ্রুপ বিএনপি আর এক গ্রুপ জামাতের সাথে কিছু যারা লোকজন আছে তারা। এইবার দেখলাম ঐক্যমতের পরে সব কথাবার্তা উল্টো হয়ে গেছে। যারা আগে বিএনপির পক্ষে কথা বলতো তারা এখন জামাতের ভাষায় কথা বলছে, যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতো তারা পক্ষে কথা বলছে। আর পুরো পরিস্থিতি দেখে বিএনপি নিজে রীতিমতো অবাক হয়ে গেছে, এটা হলো কী করে। আর যারা ভদ্রলোক, একেবারে ভদ্রলোক, ডক্টর মঈন খানের মতো ভদ্রলোক মানুষ একেবারে স্টপ হয়ে গেছে, একটা টু শব্দ করে নাই, চুপচাপ সেখানে বসেছিল পাথর হয়ে রীতিমতো। মানে এই গ্রুপ তারা যা কাজ করেছে, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে রীতিমতো পাথর বানিয়ে কিন্তু দিয়েছেন। আপনি যে রাজনীতিবিদদের কথা বলছেন, ধরেন আজকে জামাতের আমিরের একটা ইন্টারভিউ পড়ছিলাম একটা পত্রিকায়, সেখানে ওনারা আরও সংস্কারের জন্য সময় দিতে চান। ধরেন নতুন যে দলটা নিয়ে অনেক আলোচনা, পত্রিকার প্রথম পাতায় তাদের নিউজ আসছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি দল এই মাসে করা হবে। তারা বলছেন তারা ডিসেম্বরে গণপরিষদের নির্বাচন চান, মানে সংবিধান সংস্কারের চান। ফলে এই ঐক্যমত্যতা আসলে রাজনীতিবিদদের ভিতরে নাই। ফলে সেই তারা যদি সেই গণপরিষদ নির্বাচন চান, এবং তারা যেহেতু এই আন্দোলনের একটা বড় পার্টি, তাদের স্মৃতির কথা মানুষের মনে আছে, তাদের ত্যাগের কথা মনে আছে, তাহলে মানুষ যদি তাদেরকে সমর্থন দেয় আর একটু সময় দেয়, তাহলে কি সংকট হবে রনি ভাই? আপনি কেন তরুণদের এত বিরোধিতা করেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করেন, সেই প্রশ্ন উত্তর আপনার কাছে শুনবো। দর্শক, তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। সংস্কার প্রসঙ্গে কথা বলছি আমরা, গোলাম মাওলা রনি আছেন আমাদের সঙ্গে। গোলাম মাওলা রনি, এই গণপরিষদ নির্বাচনের যে দাবি জাতীয় নাগরিক কমিটি, সেটিকে কিভাবে দেখেন? প্রথমে এটা অবাস্তব, এই মুহূর্তে এটা দরকার নেই, এটা সম্ভাবনা না। দ্বিতীয়ত হলে আপনি একটা অভিযোগ করেছেন যে আমি আসলে এই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, ছাত্র জনতা যারা আছেন, আমি সবার প্রতি শ্রদ্ধাশীল, এবং এখনও পর্যন্ত আমার একটা টু শব্দ আমি তাদের বিরুদ্ধে উচ্চারণ করিনি। আমি শুধুমাত্র তাদের শ্রম, ঘাম এবং রক্তের উপর যে সমস্ত টাউট বাটপাররা বসে, ধান্দাবাজরা বসে তাদেরকে বিক্রি করে তাদের মাথায় কাঁঠাল ভাঙছে, আমি তাদের সমালোচনা করছি। কিন্তু আন্দোলনকারী যারা আমার কাছে আসেন, তাদের সাথে কথাবার্তা হয়, আমি সবসময় তাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এটা হলো বাস্তবতা। এবং সবার শেষে যে জিনিসটা বলতে চাই যে এখন মানে ফার্স্ট থিং হলো যে হ্যাঁ, এখন যারা আছেন তাদেরকে আগে নো দাই সেলফ বুঝতে হবে যে তারা নিজেরা কী করতে পারেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলি, এই যাবৎকাল দেশের বাইরে তিনি গেছেন, যেই কয়বার তিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন 3-0, তার চেয়ে বেশি বলেছেন মাইক্রো ক্রেডিট, এবং তার চেয়ে বেশি বলেছেন অন্যান্য বিষয়। এবং সবসময় তিনি বোঝার চেষ্টা করেছেন যে আমি কিন্তু আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে, ছাত্ররা জোর করে নিয়েছে। প্রিন্স ভাই, তাহলে এখন কি করা উচিত সরকারের? না, বুঝি যে অনেকগুলো যে দাবির কথা বলছেন, এগুলো এই মুহূর্তে কোনোটাই মানে প্রয়োজনীয় না এবং সম্ভব না। দুইটা, প্রয়োজনীয় না, সম্ভব না। সুতরাং আপনাকে এটা 5 তারিখের আমরা গণঅভ্যুত্থানের বিজয়ের পর ওই দিনই বলেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। একদিনে অর্জন হবে না, একদিনের সংস্কার সব হবে না। সুতরাং ওনাদের দ্রুততম সময়েই প্রথমে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করতে হবে, এবং ওই সময়ে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য যা যা সংস্কার করতে হবে, আর এই সংস্কার প্রস্তাবের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে যেটা আছে ওনারা রেখে যাবে। না করলে জনগণই ভবিষ্যতে যারা করলো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। ডালি ভাই, ধরেন যতটুকু সংস্কার আপনাদের ভাষায় যৌক্তিক বা প্রয়োজনীয় সেটুকু করে গেল, তারপরে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসবে, বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও সেটা নির্বাচনের জনগণের সিদ্ধান্ত। তারপর যদি বিএনপি না করে, তাহলে মানুষ কি করবে? না, তখন
এটা তো স্বাভাবিক। 5 বছর পরে আবার বিএনপির বিরুদ্ধেও মানুষ আন্দোলন করবে, এটা স্বাভাবিক। এই দেশে এইভাবেই হয়ে আসছে। 72 সালে 71 সালে এত বড় টাওয়ারিং পার্সোনালিটি শেখ মুজিব, তার বিরুদ্ধে বলার ছিল না। উনি যখন জনগণের কথা শুনে নাই, ওনার বিরুদ্ধে আন্দোলন হইতে তো 1 সেকেন্ড লাগেনি। এরশাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে আন্দোলন হয়েছে। উই ওয়ার দি পাইওনিয়ার অফ দ্যাট মুভমেন্ট। তো বিএনপি জনগণের সাথে ওয়াদাবদ্ধ, এবং বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন যে 31 দফা দিয়েছে, দেখেছেন এটার ভিতরে অনেক নতুনত্ব আছে। সেই নতুনত্ব নিয়ে বিএনপি জনগণের কাছে নির্বাচনে যাবে এবং এইটা কার্যকরী করবে। তো কাজেই বিএনপির এখান থেকে পিছানোর কোনো সুযোগ নাই। আর আরেক সেকেন্ডে শেষ করি, এটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা বিশাল গণ অভ্যুত্থান, বিপ্লব নয়, নতুন কোনো স্বাধীনতা নেই। এই ভুল ব্যাখ্যা দিলে এখানে ভুল আসতেই থাকবে। জি, অনেক অনেক ধন্যবাদ আতর রহমান ঢালি, অনেক ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, গোলাম মাওলা রানী। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুন।